বেইজিংয়ে দুই প্রধানমন্ত্রী লি কিয়াং তারেক রহমানের বৈঠকে ১৩ সমঝোতা সই। তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস। চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ আজ। উচ্চ পর্যায়ের সে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর উন্নয়নের বিষয়ে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ঐকমত্য হয়েছে। আজ পবিত্র আশুরা। পুরানঢাকা থেকে তাজিয়া মিছিলের প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুপরী ভেনেজুয়েলার কারাকাস। নিহত বেড়ে ১৮৮, লাখো প্রাণহানির শঙ্কা। নেমে এসেছে ভয়াবহ মানবিক বিপর্যয়। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি শরীফ রওশন। বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দ্বিপাক্ষিক বৈঠকে ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর আগে তারেক রহমানকে লাল গালিচা অভ্যর্থনা জানায় দেশটির সরকার। তার সঙ্গে বৈঠক করেন দেশটির পানি সম্পদ মন্ত্রী। এ সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়া দুই দেশের মধ্যে যোগাযোগ এবং সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন চীনের আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বেইজিংয়ের গ্রেট হলে উদ্ভাসিত লাল গালিচার আবহে উজ্জ্বল হয়ে ওঠে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর মুহূর্ত। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাজস্বিক সম্মানে সস্ত্রীক ভূষিত হন তারেক রহমান। চীনের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয় সুসজ্জিত গার্ড অব অনার। রাজস্বিক অভ্যর্থনা শেষে বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী লি কিয়াং ও তারেক রহমান। আলোচনা হয় ব্যবসা বিনিয়োগ সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী, মন্ত্রী ও ঊর্ধ্বতন কূটনীতিকদের উপস্থিতিতে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে এক সংবাদ সম্মেলনে রপ্তানি বৃদ্ধি, ব্যাংক খাতে বিনিয়োগ, কারিগরি শিক্ষার প্রসার, বাণিজ্য সহায়তা সহ দেশের উন্নয়নে স্বাক্ষরিত এসব চুক্তি তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা সহ অভিন্ন নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে সার্বিক সহযোগিতা করবে চীন। উচ্চ পর্যায়ের সে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন সম্পৃক্ত বিষয়ে উন্নয়নের বিষয়ে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ঐকমত্য হয়েছে। মাহাদি আমিন বলেন, ভূ রাজনীতি, কূটনীতি সহ বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রসারে একযোগে কাজ করবে চীন বাংলাদেশ। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে বর্তমানে চীন অনেক বড় একটা ভূমিকা রাখছে এবং সেই ধারাবাহিকতায় আজকের আলাপচারিতায় উঠে এসেছে চীন কিভাবে বাংলাদেশের রোড, ব্রিজ, টানেল, পোর্ট এই ধরনের খুব ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট প্রসেসে হেল্প করতে পারে। আমাদের নতুন রাস্তা, ব্রিজ বা টানেল যদি করতে হয় কিংবা বন্দর ক্ষেত্রে যদি কোনো উন্নয়নের প্রয়োজন হয় সেক্ষেত্রে চীন তার সর্বোচ্চ সহযোগিতা বাংলাদেশের সাথে করবে। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন, দুর্যোগ মোকাবেলায় আধুনিকায়ন, ব্রিক্সে বাংলাদেশকে সংযুক্ত করা, চিকিৎসা সহায়তা ও গণমাধ্যমে বিনিয়োগের মতো নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের পাশে থাকবে চীন। দুই প্রধানমন্ত্রী বৈঠকের মধ্যে দিয়ে বাংলাদেশ চীন সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। সরকার প্রধানের প্রথম এই সফর ছিল বিদেশি বিনিয়োগদের আকৃষ্ট করা। সেই লক্ষ্যেই আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে সরকারি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সাব্বির রোজ, এখন বেইজিং, চায়না। এদিকে চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য অবশ্য সহায়ক পরিবেশ নিশ্চিতের আশ্বাসও দিয়েছেন তিনি। বেইজিংয়ে বিনিয়োগ বাংলাদেশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, ব্যবসায়ীদের জন্য শিগগিরই চীনি
চীনে বিনিয়োগ কার্যালয় খুলতে যাচ্ছে বাংলাদেশ। সাব্বির রোজের আরও একটা প্রতিবেদন। 2034 সালের মধ্যে দেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নীত করার পরিকল্পনা বিএনপি সরকারের। সেই লক্ষ্য অর্জনে গুরুত্ব দেওয়া হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে। এমন বাস্তবতায় চীনা বিনিয়োগ আকর্ষণে বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম শীর্ষক কনফারেন্সের আয়োজন করে বিজা, যেখানে অংশ নেন দেশটির শীর্ষ ব্যবসায়ীরা। অনুষ্ঠানে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিশ্রুতি দেন বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের। My government issues an unwavering commitment to you. Your investment will be valued, your concern will be heard, and your growth will be supported through a more responsive investment ecosystem. তিনি বলেন, চীন বাংলাদেশ সম্পর্ক আস্থা আর বিশ্বাসের, তাই বেইজিংয়ের সাথে কাজ করতে আগ্রহী ঢাকা। It is a relationship of trust, respect, and practical cooperation. Over these years, this relationship has moved from diplomacy to development, from development to trade, and now from trade to deeper cooperation, including wide-range industrial partnerships. শিগগিরই চীনে একটি বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। As you have already heard, today I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our objective is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. We want to be closer to you, speak to you more regularly, and help you move faster from interest to decision. প্রধানমন্ত্রী আরও বলেন, আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh. We can help Chinese companies serve global markets while benefiting from growing large domestic demand. This is a complementary, practical, and win-win relationship. We are developing dedicated industrial landing points for Chinese investors, including the Chinese Economic and Industrial Zone in Anora and the Second Economic Zone in Mongla. দীর্ঘমেয়াদী টেকসই প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন, পারস্পরিক সমৃদ্ধি ও দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি উন্নত করতে তার সরকার বদ্ধপরিকর বলেও জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের এজেন্ডা ছিল বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা। এই লক্ষ্যেই আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে সরকারি সেবার ডিজিটাইজেশনের মাধ্যমে দেশে বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করা হচ্ছে বলে জানালেন তিনি। সাব্বির রোজ, এখন বেইজিং, চায়না। ফুটবল বিশ্বকাপের আইকনিক ট্রফিকে হীরা আর স্বর্ণ মুদ্রা দিয়ে নতুন এক রূপেই তুলে ধরেছেন দুবাইয়ের এক জুয়েলারি ব্যবসায়ী। নিখুঁত কারুকাজ, দীর্ঘ সময় শ্রম আর ফুটবলের প্রতি ভালোবাসা মিলিয়ে এই সৃষ্টি এখন নজর কাড়ছে সবার। স্বর্ণের ঝলকে বিশ্বকাপ ট্রফির ব্যতিক্রমী গল্পই শোনাচ্ছেন ফারহান ইহসান। ফুটবল বিশ্বকাপের ট্রফি বিশ্বের কোটি কোটি মানুষের কাছে গৌরব আর স্বপ্নের প্রতীক। সেই ট্রফিকেই এবার নতুন এক রূপ দিলেন দুবাইয়ের এক জুয়েলারি ব্যবসায়ী। ছেলের তৈরি একটি লেগো বিশ্বকাপ ট্রফি পরিণত হয়েছে হীরা আর সোনায় মোড়ানো অনন্য শিল্পকর্ম। দুবাইয়ের জুয়েলারি ব্যবসায়ী হেমন্ত কারামচাঁদানির এই ব্যতিক্রমী সৃষ্টির মূল্য প্রায় 3 লাখ দিরহাম, বাংলাদেশি অর্থে যেটি কোটি টাকারও বেশি। ট্রফিটিতে ব্যবহার করা হয়েছে প্রায় 900টি হীরার টুকরো, যা বসানো হয়েছে 18 ক্যারেট সোনার উপর। কারামচাঁদানি জানান, পুরো কাজটি শেষ করতে তার সময় লেগেছে 35 দিন। শুরুতে তিনি শুধু ট্রফির নাম ফলকে হীরা বসানোর পরিকল্পনা করেছিলেন, পরে ধীরে ধীরে পুরো নকশাতেই যোগ করেন হীরার ছোঁয়া। I want the younger generation, the kids wants to, look at it and take some inspiration. I don't want to make it very expensive, so the reason I chose a very subtle pieces, I still want the trophy element to it. It's not only like it's a piece of jewelry, so that's why we have kept it very limited. তবে চাইলে ট্রফিটিকে আরো অনেক বেশি দামি করা যেত বলেও জানান এই জুয়েলার, কিন্তু তিনি সেটি করেননি, কারণ তার লক্ষ্য ছিল ট্রফির আসল সৌন্দর্য এবং পরিচিত রূপ অক্ষুণ্ণ রাখা।
ভবিষ্যতে এই বিশেষ ট্রফিটি দাতব্য কাজে ব্যবহৃত হতে পারে, আবার জায়গা করে নিতে পারে দুবাইয়ের বিখ্যাত মিউজিয়াম অব দ্য ফিউচার। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জুড়ে যখন বিশ্বকাপের উত্তেজনা তুঙ্গে, তখন মাঠের বাইরেও ফুটবল প্রেমীদের নজর কেড়েছে হীরাখচিত এই ব্যতিক্রমী বিশ্বকাপ ট্রফি। ফারহান ইহসান, এখন। আজ পবিত্র আশুরা। ধর্মপ্রাণ মুসলমানরা রোজা, ইবাদত এবং বিভিন্ন নেক আমলের মাধ্যমে এই দিনটি পার করবেন। সকালে পুরান ঢাকার হোসাইনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল শুরু হবে। এরই মধ্যে আসতে শুরু করেছেন শিয়া সম্প্রদায়ের অনুসারী এবং দর্শনার্থীরাও। এবার ইমামবাড়া থেকে মোট 63টি তাজিয়া মিছিল বিভিন্ন সময় বের হবে। মিছিল শুরু হবে সকাল 10টায়। রাজধানীর বিভিন্ন সময় সড়ক ঘুরে পরে তা শেষ হবে। পবিত্র আশুরা উপলক্ষে ঢাকার শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল সহ অন্যান্য কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডিএমপি কমিশনার জানিয়েছেন, মিছিলে কোনো প্রকার ধারালো অস্ত্র, ধাতব বস্তু, তরবারি, দাহ্য পদার্থ, ছুরি দিয়ে অংশ নেওয়া যাবে না। সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। যে কোনো ধরনের নাশকতা, যে কোনো ধরনের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। মিছিলে ব্যবহৃত নিশানের উচ্চতা 12 ফুটের বেশি হওয়া যাবে না। লাঠি, ছোরা, তরবারি, বর্ষা, ব্যাগ, সুটকেস, পোটলা ইত্যাদি নিয়ে মিছিলে অংশগ্রহণ করা যাবে না। রাজশাহীতে দৃশ্যমান হতে শুরু করেছে বাংলাদেশ চীনের যৌথ উদ্যোগে নির্মাণাধীন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্প। 4 বছরের মেয়াদের এই প্রকল্পের কাজ শুরু হওয়ার 3 বছরের মাথায় শেষ হয়েছে প্রায় 50% অবকাঠামো নির্মাণ। একই সঙ্গে নগর জুড়ে পানি সরবরাহের পাইপলাইন বসানোর কাজও এগিয়ে চলছে দ্রুত গতিতেই। রায়হানুল ইসলামের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন। ক্রমবর্ধমান নগর রাজশাহী, জনসংখ্যা ও নগরায়নের সঙ্গে বাড়ছে সুপেয় পানির চাহিদাও। বর্তমানে নগরীতে প্রতিদিন প্রায় 3,70,00,000 লিটার পানির ঘাটতি রয়েছে। এই সংকট নিরসনে 2018 সালের অক্টোবরে একনেক সভায় অনুমোদন পায় রাজশাহীতে ভূপরিস্থ পানি শোধনাগার প্রকল্প। পরে 2023 সালের জুলাইয়ে বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয় গোদাগাড়ী উপজেলার যোধ গোসাইদাস এলাকায়। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই পানি শোধনাগার প্রকল্পটি নির্মিত হচ্ছে 3টি ধাপে। পদ্মা ও মহানন্দা নদীর মোহনায় নির্মাণ করা হচ্ছে ইনটেক পয়েন্ট। এর কাছেই গড়ে উঠছে দৈনিক 20 কোটি লিটার পানি শোধনের ক্ষমতা সম্পন্ন মূল ট্রিটমেন্ট প্ল্যান্ট। আর নগরীর পাশে পবা উপজেলার হরিপুর এলাকায় নির্মাণ করা হচ্ছে বুস্টার পাম্প। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, সবগুলো অংশের কাজই এগিয়ে চলছে পরিকল্পনা অনুযায়ী। সর্বমোট মিলে 1800 প্লাস শ্রমিক কাজ করছে। 1800 প্লাস শ্রমিক প্রতিদিন কাজ করছে। কাজের গতি খুবই ভালো, দৃশ্যমান। আমাদের কাজের ফিজিক্যাল পার্সেন্টেজ অলমোস্ট 50% হয়ে গেছে। আমরা আশা করতেছি খুব দ্রুত কাজ শেষ হয়ে যাবে। মূল প্ল্যান্ট থেকে বুস্টার প্ল্যান্ট পর্যন্ত 26 কিলোমিটার দীর্ঘ ট্রান্সমিশন লাইনের মধ্যে 20 কিলোমিটার পাইপলাইন স্থাপন সম্পন্ন হয়েছে। আর নগরবাসীর কাছে পানি পৌঁছে দিতে 16 কিলোমিটার ডিস্ট্রিবিউশন লাইন বসানো হয়েছে। চলতি মাসেই আরও 10 কিলোমিটার লাইন স্থাপনের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। আগামী 2035 এর জন্য মহানগরীতে যে পানির চাহিদা থাকবে সেটাকে বিবেচনায় রেখে আমরা প্ল্যান্টের ক্যাপাসিটি নির্ধারণ করেছি। 26.5 কিলোমিটারের মধ্যে অলরেডি আমরা 21 কিলোমিটার পাইপ বসিয়ে ফেলেছি। 4 বছর মেয়াদী এই প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা অনুযায়ী পদ্মা নদীর ইনটেক পয়েন্ট এলাকায় বছর জুড়েই অন্তত 30 ফুট গভীরতায় পানি পাওয়া যাবে। ফলে প্রকল্প বাস্তবায়ন শেষে প্রতিদিন 20 কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে। আর আধুনিক চীনা প্রযুক্তির ব্যবহার পানির গুণগত মান ও সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। আমাদের বারেন ট্র্যাকে পানির সমস্যা আছে। গ্রাউন্ড ওয়াটার আমাদের দিন দিন গ্রাউন্ড ওয়াটারের লেভেল দিন দিন নেমে যাচ্ছে। কিন্তু আমরা পুরোপুরি গ্রাউন্ড ওয়াটারের উপরে ডিপেন্ডেন্ট, আমাদের খাবার পানি থেকে শুরু করে গৃহস্থলী সব কিছুতেই। এই কারণে এটা যদি অনেক আগে করতে পারতো আমাদের জন্য ভালো হতো। এবং অসহায় বর্তমানে যে কাজটা করছে, পর্দার পানি ট্রিটমেন্ট করে তারা শহরে নিয়ে আসবেন, এবং এটা একটা বিশাল কর্মযোগ্য চলছে তাতে। বাংলাদেশ ও চীনের যৌথ এই প্রকল্পের অগ্রগতিতে আশাবাদী রাজশাহীর নাগরিক সমাজও। তাদের প্রত্যাশা, সরকারের উচ্চ পর্যায়ের কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে রাজশাহী অঞ্চলের অবকাঠামো, সেবা খাত ও বাণিজ্যিক উন্নয়নে আরও বৈদেশিক বিনিয়োগ আসবে। ওয়াসা যে কাজটি করছে
এটি এখনও দৃশ্যমান না সাধারণ নাগরিকের কাছে। এটি যখন দৃশ্যমান হবে আমরা বিশ্বাস করতে চাই যে রাজশাহীবাসী তথা এই অঞ্চলের মানুষ দারুণভাবে উপকৃত হবে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, রাজশাহীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আমাদের যে বৈদেশিক যে সহায়তা, বন্ধু সুলভ যে সহায়তা, এই জায়গায় আসলে আমরা অনেকটা পিছিয়ে। বরেন্দ্র অঞ্চলের যে বিশাল সম্ভাবনা সেটা হচ্ছে ভূমি, আর একদল মেধাবী তরুণ প্রজন্ম, তার সাথে অতীতের কৃষকদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, এর সাথে যদি শুধু সরকারি সদিচ্ছা যোগ হয় এবং তাৎক্ষণিক স্বার্থ চিন্তা না করে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়, কৃষিভিত্তিক উন্নয়ন পরিকল্পনা, আমার তো মনে হয় সারা দেশের মধ্যে এই অঞ্চলের চেহারা পাল্টে যাবে। 4,062 কোটি 22 লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্প শেষ হলে রাজশাহী ওয়াসার পানি সরবরাহ সক্ষমতা প্রায় দ্বিগুণ হবে। একই সঙ্গে নগরীর দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট অনেকটাই দূর হবে বলে আশা সংশ্লিষ্টদের। রাকিবুল হাসান, এখন রাজশাহী। বান্দরবানে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে নির্মিত কোটি টাকার স্লুইস গেট কোনো কাজেই আসছে না কৃষকের। এটি থাকার পরও পুরনো পদ্ধতির বাদ দিয়েই জমিতে সেচ কাজ করছে কৃষকরা, আর পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে স্লুইস গেটটি। এতে সরকারি অর্থের অপচয় করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। রিজভির হাতের পাঠানো তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকার স্লুইস গেট। কৃষিকাজের জন্য বাঁধ দিয়ে সেচ কাজ করছে কৃষকরা। সদর উপজেলার রেইসা গোয়ালিখোলা এলাকায় সেচ সুবিধার জন্য টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ প্রকল্পের আওতায় 2024 সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মাণ করা হয় 4টি আধুনিক স্লুইস গেট, যার মাধ্যমে শুষ্ক মৌসুমে কৃষকরা সেচ সুবিধা পাওয়ার কথা থাকলেও খালটিতে পানি প্রবাহ না থাকায় স্লুইস গেটের মাধ্যমে পানি সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। এর ফলে কোটি টাকায় নির্মিত স্লুইস গেটগুলো সেচ কাজে কৃষকের কোনো কাজে আসছে না। নিজেরা মানে কেটেগুলো বইতেছি এবং যতগুলো পানি লাগতেছে ততগুলো পানি আমরা কি পাচ্ছি না। মেশিন দিয়ে পানি তুলি সুইচ গেটে হনো হোগার নাই। আর প্রায় 2 বছর হচ্ছে সুইচ গেটটা মানে কাজ চলতেছে, 2 বছরের পরে এখনো মানে সম্পূর্ণ হয় না। তবে অপরিকল্পিতভাবে নির্মাণ করার কারণে স্লুইস গেটগুলো কৃষকের কাজে আসছে না বলে জানান স্থানীয় চেয়ারম্যান। সুইচ গেট করার পরে আমরা কোনো কিছু উপকার বাদে এখন যে খালগুলো যে মানে শুকিয়ে আছে, আমরা মনে করি ভবিষ্যতে হয়তো আমরা উপকার পাবো না। এখনো পর্যন্ত কাজগুলো যে মানে শেষ করতে পারি না। তবে শুষ্ক মৌসুমে স্লুইস গেটের মাধ্যমে অনাবাদি জমি চাষের আওতায় আসবে বলে জানান নির্বাহী প্রকৌশলী। স্লুইস গেটগুলো করার কারণে আমাদের আগে যে অনাবাদি জমি ছিল সেইগুলো এখন আবাদ করা যাবে এবং বাংলাদেশ এবং এই এলাকার কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হবে, আমি এটা আশা করি। এলজিইডির তথ্য মতে 4 কোটি 17 লাখ টাকা ব্যয়ে স্লুইস গেট নির্মাণের প্রকল্পটি বাস্তবায়ন করেন জয়েন্ট ভেঞ্চারের নূর সিন্ডিকেট ও এমএম ট্রেডার্স। এখন বান্দরবান। চাঁদপুরে মশার অত্যাচারে অতিষ্ঠ জনজীবন। কামড় থেকে বাঁচতে রাতের পাশাপাশি দিনেতেও মশারির আশ্রয় নিচ্ছে অনেকে। মশা নিধনে কার্যকর পদক্ষেপ না নিলে বর্ষায় মহামারী আকার ধারণ করতে পারে ডেঙ্গু। তালহা জুবাইরের প্রতিবেদন। রাস্তায় জমে থাকা স্বচ্ছ পানিতে বংশবিস্তার করছে মশা। পানিতে ভেসে থাকা এসব লার্ভা কয়েকদিনের মধ্যে পরিণত হবে পূর্ণাঙ্গ মশায়। এমন চিত্র চাঁদপুর শহর জুড়ে। শহরের ড্রেনগুলো পরিণত হয়েছে মশা উৎপাদনের কারখানায়। কয়েল কিংবা অ্যারোসলেও দমানো যাচ্ছে না মশা, তাই দিনের বেলায়ও মশারি ব্যবহার করছেন অনেকে। আমরা দিনের বেলায় মশারিটা নিয়ে ঘুমাইতে হয়, রাতের বেলায় তো মশারি এবং কয়েল দুইটাই একসাথে চলে। প্রতি সপ্তাহে অন্তত একবারের জায়গায় 2বার করে অন্তত মশার ওষুধ ছিটানো প্রত্যেকটা পাড়ায় পাড়ায় দরকার, কিন্তু সেটা তো হচ্ছে না। মশা দমনের ব্যবস্থা না হয় তাহলে তো আমাদের সামনে যে ডেঙ্গু রোগের উৎপাদন আসছে তখন তো আমাদের টাকা কুলাইবে না, অসুখ বিসুখ আরো বাড়বে। সম্প্রতি কয়েক বছর ধরে চাঁদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। গেল বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুধু চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন সহস্রাধিক রোগী। মশা যেখানে প্রজনন করে, যেখানে পানি জমা থাকে,
যেখানে ময়লা আবর্জনা থাকে সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পৌরসভার পাশাপাশি আগে আমাদের প্রত্যেক নাগরিকের দায়িত্ব যে যার যার বাড়ি, অফিস, আদালত এগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং মশার বংশ বিস্তার করতে না পারলে শুধু হাসপাতালের মাধ্যমে কি ডেঙ্গু পরিস্থিতির মোকাবিলা করা খুবই দুঃসাধ্য। পৌরসভা কর্তৃপক্ষ বলছে তাদের 10টি ফগার মেশিনের মধ্যে 5টি অচল হয়ে পড়ে আছে। নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দুটি দল নিয়মিত মশক নিধনে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান পৌর কর্তৃপক্ষের। আমরা আমাদের কার্যক্রম ডেঙ্গু প্রতিরোধের কাজ চালিয়ে যাচ্ছি। এই কার্যক্রমের মধ্যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আমাদের যে টিমগুলো রয়েছে, আমাদের মূলত দুটো টিম, পাঁচজন সদস্য করে দুটো টিম, এই দুটো টিমই আমাদের পৌরসভার সব জায়গায় মশক নিধনে কাজ করছে। মশার যন্ত্রণা থেকে মুক্তি দিতে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। তালহা জুবায়ের, এখন চাঁদপুর। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে বেড়েছে ক্রেতার সমাগম। সপ্তাহের ব্যবধানে সবজির দামও বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আফজল হোসেন। আফজল, পণ্যের দরদাম নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে, আর সবজির দাম বাড়ার কারণে ব্যবসায়ীরা কি বলছেন? রওশন, সাপ্তাহিক এই ছুটির দিনে বিশেষ করে শুক্রবার সকালে কাঁচা বাজারগুলোতে ক্রেতারা ভিড় করে। আপনি যেমনটি বলছিলেন, আসলে সপ্তাহে কর্মব্যস্ত, রাজধানীর কর্মব্যস্ত জীবনে এই সময়টা বিশেষ করে তারা আসলে সুযোগ পান সারা সপ্তাহের বাজার করার জন্য, এবং স্বাভাবিকভাবেই শুক্রবারের এই সময়টা ভিড় করেন। যদিও সকাল 9টা থেকে 10টা নাগাদ একটু ভিড়টা বেশি হয়, আপাতত ভিড় কম আছে। এই 7টার সময় বা 7টা সাড়ে 7টার দিকে আসলে যারা পাইকারি রয়েছেন, যারা বিভিন্ন অলিতে গলিতে ভ্যানে করে বা রাস্তার পাশে দোকান সাজিয়ে বিক্রয় করেন, তারা এইসব পাইকাররা মূলত একটু বেশি এসেছেন বাজারে। এবং বিক্রেতারা বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে যারা খুচরা ক্রেতা রয়েছেন তারা আসবেন। আর দামের কথা যদি বলি, যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলে জানা গেছে যে গত সপ্তাহে যে পরিমাণ দামে তারা কিনেছেন, কিছু কিছু ক্ষেত্রে সবজির দাম বেড়েছে। কারণ হিসেবে বিক্রেতারা বলছে যে বিভিন্ন জায়গায় সবজির ক্ষেত ডুবে যাওয়ার কারণে বাজারে সরবরাহের কিছুটা টান পড়েছে এবং এর জন্যে দাম বেড়েছে। যেমন বেগুন আজকে বিক্রয় হচ্ছে 70 থেকে 90 টাকা কেজিতে, যেটা এক সপ্তাহ আগেও ছিল 60 থেকে 70 টাকা কেজি। আর পেঁপে আজকে অবশ্য কম দামে বিক্রয় হচ্ছে, পেঁপে 30 থেকে 35 টাকায় মিলছে। আর সবচেয়ে দাম বেড়েছে ঢেঁড়সের। ঢেঁড়স আজকে বিক্রয় হচ্ছে 60 টাকা থেকে 70 টাকা পর্যন্ত, যেটা এক সপ্তাহ আগেও ছিল 30 থেকে 35 টাকা কেজি। এছাড়া টমেটো বিক্রয় হচ্ছে, টমেটো অবশ্য মানভেদে বিভিন্ন রকম দামে বিক্রয় হচ্ছে, বিশেষ করে যেটা একটু রং হলদের মতো সেটাতে 80 টাকা বা 60 টাকায় পাওয়া যাচ্ছে প্রতি কেজি, যেখানে একটু ভালো মানের টমেটো পাওয়া যাচ্ছে 150 টাকা বা তারও বেশি দামে। আর এছাড়া শীতের সবজি পাতাকপি, ফুলকপিও পাওয়া যাচ্ছে প্রতি পিস 90 থেকে 100 টাকায়। আর পেঁয়াজ বিক্রয় হচ্ছে 5 কেজির এক পাল্লা, যেটা ওনারা বলে থাকেন দোকানিরা, 180 টাকায়। আলু বিক্রয় হচ্ছে 20 থেকে 25 টাকার মধ্যে। এছাড়া ব্রয়লার মুরগি বিক্রয় হচ্ছে 160 টাকা কেজি, যেটা অন্যান্য সপ্তাহের তুলনায়, এক সপ্তাহ আগের তুলনায় একই রয়েছে। সোনালী মুরগির দাম যা বিক্রয় হচ্ছে 350 টাকা কেজি। সব মিলে যদি বলা হয় বাজার পরিস্থিতি নাগালের বাইরে নয়, তবে ক্রেতারা বলছেন যে বাজার মনিটরিং করলে হয়তো দামের যে ওঠানামা এটা কিছুটা নাগালের মধ্যে থাকবে। রওশন, সাপ্তাহিক ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে যাত্রাবাড়ি পাইকারি আড়ত থেকে যুক্ত ছিলেন আফজল হোসেন। এদিকে ঝিনাইদহের কাঁচা বাজারগুলোতে কমতে শুরু করেছে প্রায় সব ধরনের সবজির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রায় প্রতিটি সবজির দামই কেজিতে কমেছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ঝিনাইদহের খালিশপুর সবজি বাজার থেকে যুক্ত হয়েছেন এমআর রাসেল। রাসেল, কোন সবজি কত টাকায় বিক্রি হচ্ছে বিস্তারিত জানাবেন। রওশন, ঝিনাইদহের নিত্যপণ্য বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কিন্তু কমতে শুরু করেছে। অর্থাৎ প্রত্যেকটা সবজির দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের অন্যতম যে সবজি বাজার রয়েছে খালিশপুর সবজি বাজারে, এবং সকাল থেকে এ বাজারের ক্রেতা বিক্রেতা এবং কৃষকদের সঙ্গে আমি কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে গত এক সপ্তাহের তুলনায় কিন্তু এই বাজারে প্রত্যেকটা সবজির দাম 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। শুরুতেই একটি তথ্য জানিয়ে রাখতে চাই আপনাকে, এই
এই অঞ্চলের কৃষকরা কিন্তু তাদের জমিতে উৎপাদিত সবজি সকাল থেকেই কিন্তু এই বাজারে আনতে শুরু করে এবং বিকাল পর্যন্ত কিন্তু নগদ টাকায় বেচা বিক্রি করে। আজকের বাজার দরটা যদি একটু জানিয়ে রাখি তাহলে আলু গত সপ্তাহে 22 থেকে 23 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকের বাজারে কিন্তু 20 থেকে 21 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো রয়েছে বিশেষ করে বেগুন গত সপ্তাহে 70 থেকে 75 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকের বাজারে 7 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস 30 থেকে 35 টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে। পটল 10 থেকে 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বরবটি 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উচ্ছে যেগুলা করলা উচ্ছে রয়েছে সেগুলো 18 থেকে 22 টাকা এবং গুটি উচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ 35 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে। কাঁচকলা যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো রয়েছে প্রায় প্রত্যেকটা সবজির দামই কিন্তু কেজি প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। তবে পাইকারি বাজারে দামটা কিছুটা কমলেও খুচরা যে বাজারগুলো রয়েছে সেই বাজারে কিন্তু 10 থেকে 15 টাকা বৃদ্ধিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ বলা যায় যে ভোক্তারা কিন্তু বেশি দামে এই সবজিগুলো কিনছে। তারা বলছেন নিয়মিত বাজার তদারকি যদি করা যায় তাহলে সবজির যে দামটা রয়েছে সেটি কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। তো এখন পর্যন্ত বলা যায় যে গত এক সপ্তাহের তুলনায় কিন্তু ঝিনাইদহে প্রত্যেকটা সবজির দাম কমেছে। তো এই ছিল ঝিনাইদহের সবজি বাজার থেকে আমার কাছে সর্বশেষ। রওশন। ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন ইমার রাসেল। এদিকে দেশের চাহিদার প্রায় 1/3 পেঁয়াজ উৎপাদন হয় পাবনায়। তবে হঠাৎ করেই পেঁয়াজের দাম কমে যাওয়ায় লোকসানে পাবনার কৃষকরা। পেঁয়াজের বাজারের আরও খবর জানাতে পাবনার হাজিরহাট থেকে যুক্ত হয়েছেন মাসুদ রানা। মাসুদ, পেঁয়াজের দাম কমে যাওয়া নিয়ে কী বলছেন ব্যবসায়ীরা, বিস্তারিত জানাবেন। রওশন, আপনি যেমনটি বললেন, আসলে আমরা সকাল থেকে দেখেছি যে বেশ বাজারটি সরগরম ছিল। আসলে এই মৌসুমে কৃষকদের যে মাঠে পেঁয়াজ না থাকলেও কিন্তু তাদের ঘরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ এখনও পেঁয়াজ রয়েছে, সেটি কিন্তু সাধারণ কৃষক আমাদেরকে জানিয়েছেন। আসলে হঠাৎ করে এই পেঁয়াজের দাম পড়ে যাওয়ার কারণেই কিন্তু একটি তারা লোকসান গুনছেন, সেটি আমাদেরকে জানিয়েছেন। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এবছর পাবনায় পেঁয়াজ আবাদ হয়েছে 54,000 হেক্টর জমিতে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9,55,000 মেট্রিক টন। আসলে দেশের চাহিদার তুলনায় এবার পেঁয়াজের উৎপাদন বেশি হয়, কিন্তু এই পেঁয়াজের দাম কিন্তু পাচ্ছে না কৃষক। আমরা সাধারণ কৃষকের সাথে কথা বলেছি, তাদের প্রতিমন পেঁয়াজ উৎপাদনের খরচ হয়েছে 1300 থেকে 1500 টাকা এবং বিক্রয় করছে তারা 1000 থেকে 900 টাকা। আমরা দেখেছি যে তাদের কিন্তু 300 থেকে 500 টাকা প্রতি মন পেঁয়াজের লোকসান গুনতে হচ্ছে। সেই সাথে আমরা সাধারণ পেঁয়াজের চাষিদের সাথে কথা বলেছি যে পেঁয়াজ চাষ করতে যে সার বীজ যে খরচ পর্যাপ্ত পরিমাণ হওয়াতেই কিন্তু তাদের এই পেঁয়াজের মূল্য আসলে বেড়ে দাঁড়িয়েছে। আসলে এই এখন মৌসুম না থাকলেও কিন্তু এই পেঁয়াজ গত বছরও কিন্তু 2500 থেকে 3000 টাকা বিক্রি হয়েছে। এবছর কিন্তু পেঁয়াজের মূল্য নাই বললেই চলে, এমনটি আমাদেরকে জানিয়েছেন সাধারণ কৃষকরা। আমরা সকাল থেকে দেখেছি হাটে একদম সরগরম থাকলেও এখন কিন্তু একদম ঢিলেঢালে অবস্থা। আসলে এই পেঁয়াজ আসলে এখান থেকে ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু তারা বিক্রয় করে থাকেন। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের যে উৎপাদন খরচ এবং বিক্রি হচ্ছে সেটি নিয়ে কিন্তু তারা সংশয় পড়েছে। আমরা সাধারণ কৃষকদের সাথে কথা বলেছি যে আগামীতে যে পেঁয়াজ রোপণ হবে সেটি নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তায় রয়েছে। রওশন, পাবনা থেকে এই ছিল। পাবনা থেকে যুক্ত ছিলেন মাসুদ রানা। মৎস্য সম্পদ রক্ষায় প্রায় সারা বছরই নদী এবং সমুদ্রে চলে অভিযান। তবে সেই প্রচেষ্টার পরও বরিশাল বিভাগ জুড়ে দিন দিনই কমছে ইলিশের উৎপাদন। চলতি অর্থ বছরে উৎপাদন কমেছে প্রায় 1 লাখ মেট্রিক টন।
বরিশালের বিভিন্ন বাজারে এখন ইলিশের দাম সাধারণ মানুষের একেবারেই নাগালের বাইরে চলে গেছে। আমিনুল ইসলামের তোলা ছবিতে বাকিটা জানাচ্ছেন অমিত হাসান। দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং জাটকা নিধন প্রতিরোধে বছর জুড়ে সক্রিয় থাকে নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌপুলিশ। নিয়মিত অভিযানে আটক করা হয় জেলেদের, জব্দ করা হয় হাজার হাজার মিটার অবৈধ জাল। কিন্তু প্রশ্ন উঠেছে, এসব অভিযানের মূল উদ্দেশ্য কতটা সফল হচ্ছে, কতটা বাড়ছে দেশের প্রধান অর্থকারী মাছ ইলিশের উৎপাদন। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী বরিশাল বিভাগে গত কয়েক বছর ধরে ইলিশের উৎপাদনে ওঠানামা থাকলেও সাম্প্রতিক সময়ে তা ধারাবাহিকভাবে কমেছে। মৎস্য বিভাগ বলছে, অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে। তবে নদীতে পর্যাপ্ত পানি ও স্রোতের অভাব, ডুবোচর সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশের স্বাভাবিক চলাচল ও প্রজনন ব্যাহত হচ্ছে। এসব সমস্যা কাটিয়ে উঠতে নদীর মোহনায় ড্রেজিং সহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগের কথা জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নদী টু সাগর, সাগর টু নদী, এটা তাদের লাইফ স্প্যানেরই অংশ। সো এটা যখন বাধাগ্রস্ত হয় তখন কিন্তু আপনার ডিম ছাড়ার পরিমাণ, জাটকা, সাইবাগুলের পরিমাণ সবই কিন্তু কমে যায়। এ কারণে কম। এরপর মনুষ্য সৃষ্ট কিছু কারণ তো আছেই, সব মিলেই আসলে কমে যাচ্ছে। ইলিশের উৎপাদন কমে যাওয়ায় সরাসরি প্রভাব পড়েছে বরিশালের ঐতিহ্যবাহী মাছের বাজারগুলোতে। যে বাজারে একসময় ইলিশের রাজত্ব ছিল, সেখানে এখন পর্যাপ্ত ইলিশের দেখা মেলাই কঠিন। ব্যবসায়ীরা জানান, 5 বছর আগেও পোর্ট রোড বাজারে প্রতিদিন 2 থেকে 2,500 মন ইলিশ সরবরাহ হতো। এখন সে সরবরাহ নেমে এসেছে প্রায় 1/3। ফলে ক্রেতাদের পাশাপাশি লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদেরও। অনেক মাছ ছিল আমাদের এই ঘাটে, এমন দিন আছে 4,000, 5,000, 10,000 মন মাছ হয়েছে। এখন ছোট ছোট খররা কয়, ওইটাই ইলিশের বাচ্চা, ওইটা চেক দিতে হইবে, জনগণও সতর্ক হইতে হইবে। এখন কমতে কমতে আমাদের ইলিশ মাছ আর শাসনা মাছ মিলাইয়া গড়ে 1500 মন মাছ আছে। 5 বছর আগে তো অতুলনীয়, মিনিমামের 5-6 গুণ। তখন তো একটা আড়তদারের মাছ আর এখন 50টা আড়তদারের মাছ। বিশেষজ্ঞদের মতে, নিষেধাজ্ঞা ও অভিযান থাকলেও অনেক ক্ষেত্রে তা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে না। দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কার্যকর ব্যবস্থাপনা গ্রহণ করা গেলে ইলিশের সুদিন আবারও ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন তারা। এই নদীগুলোকে আপনার পুনর্জীবন দান করতে হবে এবং এটা ইন্টারন্যাশনাল যে আইন, সেই অনুযায়ী আমাদের পানির হিস্সা বাড়ানো। যখন আপনার ন্যাচারাল ফ্লোকে আপনার একটা নির্দিষ্ট মাত্রায় চালু করা হবে, তখন আবার নদীতে স্রোত ফিরে আসবে, আবার ইলিশের আপনার সয়লাভ হয়ে যাবে। গত 2 বছরে বরিশাল বিভাগে ইলিশের উৎপাদন কমেছে প্রায় 38,000 মেট্রিক টন, আর চলতি অর্থ বছরে উৎপাদন কমেছে প্রায় 1 লাখ মেট্রিক টন। এ ধারা অব্যাহত থাকলে দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন ভবিষ্যতে আরও সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। অমিত হাসান, এখন বরিশাল। এবার আন্তর্জাতিক। 7 মাত্রার শক্তিশালী জোড়া ভূমিকম্পের তাণ্ডবে মৃত্যুপরীতে পরিণত হয়েছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। এখন পর্যন্ত 188 জনের মরদেহ উদ্ধার হলেও ধসে পড়া ভবনের নিচে আটকে আছে বহু মানুষ। আহতের সংখ্যা 1,500 ছাড়িয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার চাঞ্চল্যকর তথ্য, ভূমিকম্পে 1 লাখেরও বেশি প্রাণহানির শঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে রেড ক্রস। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। ভেনেজুয়েলার প্রাণ কারাকাসের আদল পাল্টে গেছে 40 সেকেন্ডের মধ্যে। 7.2 আর তারপর 7.5 শক্তিশালী মাত্রার 2 ভূমিকম্পের ধাক্কায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানীটি। ধসে গেছে কয়েকশো ভবন, আর এই ভগ্ন শহরে সাহায্যের জন্য মরিয়া অগণিত মানুষ। আতঙ্কে এখনো স্বাভাবিক হতে পারছে না প্রত্যক্ষদর্শীরা। প্যানিক অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি অনেকে। আর যাদের স্বজনের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের জন্য নরক নেমে এসেছে চোখের পলকে। Y cuando llegamos nos encontramos con que estaba totalmente destruido. Afortunadamente también los vecinos pudieron salvar su vida. এরই মধ্যে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার চাঞ্চল্যকর তথ্য, মারাত্মক এই দুর্যোগে 10,000-এর বেশি প্রাণহানির আশঙ্কা 44% এবং 1 লাখের বেশি মানুষের প্রাণহানির সংখ্যা অন্তত 30%। এখনো পর্যন্ত সন্ধান মেলেনি অন্তত 11,000 মানুষের। এমন পরিস্থিতিতে উদ্ধার অভিযান ও অনুসন্ধান চালিয়ে যাওয়া ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রেডক্রস ও জাতিসংঘের বিশেষ দল এরই মধ্যে উদ্ধার অভিযান সমন্বয়ের জন্য এগিয়ে এসেছে। যোগ দিয়েছেন স্থানীয়রাও।
কারাকাস সহ বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ এখনও বন্ধ আছে। বিদ্যুৎবিহীন অবস্থায় বহু মানুষ। বন্ধ কারাকাস আন্তর্জাতিক বিমানবন্দর। দেশজুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা। অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, ট্রেন ও মেট্রো পরিষেবা আপাতত বন্ধ থাকবে। এই সপ্তাহের বাকি দিনগুলোর জন্য স্থগিত থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসও। Queremos informar que el día de hoy, alrededor de las 6 de la tarde, ocurrieron 2 sismos seguidos. El primero de 7.2. এরই মধ্যে ভেনেজুয়েলায় উদ্ধারকারী দল, চিকিৎসা সরঞ্জাম এবং মানবিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, ভারত ও চিলি সহ বেশ কিছু দেশ। অভিযানে অংশ নিতে ভেনেজুয়েলা যাচ্ছে মার্কিন অনুসন্ধানী দল। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কৌশলগত, সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া ইউক্রেন যুদ্ধে শান্তি আলোচনার ইঙ্গিত দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অনেক বিশ্লেষক একে ক্রেমলিন চাল হিসেবেও এড়িয়ে যেতে চাইলেও আল জাজিরার বিশ্লেষণ বলছে, যুদ্ধের পরিবর্তিত পরিস্থিতিতে মস্কো এখন ব্যাকফুটে। কারণ 4 বছরের বেশি সময় সংঘাতের পর এই প্রথম বিজয়ের আত্মবিশ্বাস অর্জন করেছে ইউক্রেন। সতীর্থ কর্মকারের আরও একটি প্রতিবেদন। ইউরাল বা উরাল পর্বতমালা যতদিন আছে, বহির্বিশ্বের কোনো শক্তি রাশিয়ার ক্ষতি করতে পারবে না। 100 বছরের পুরনো এই প্রবাদে চির ধরিয়ে ফেলেছে ইউক্রেন। নেপোলিয়নের আগ্রাসন কিংবা নাৎসি জার্মানদের অভিযান, ইউরাল পর্বতশ্রেণীর পেছনে যুদ্ধাস্ত্র, সম্পদ কিংবা লোকবল সরিয়ে নেওয়াই ছিল সবচেয়ে সহজ সমাধান। মস্কোর এই ইতিহাসও পাল্টে ফেলেছে কিয়েভ সেনারা। গেল এপ্রিলের শেষে উরালের প্রশাসনিক রাজধানীতে ভয়াবহ ড্রোন হামলা চালায় ইউক্রেন। পরপর 5 বার বন্ধ করে দেয়া হয় ইয়েকাতেরিনবার্গ বিমানবন্দর। তেল শোধনাগার এবং জ্বালানি স্থাপনায় হামলার জেরে খাদ্য সরবরাহ কমে যাওয়া, অর্থনীতির পতন এবং পেট্রোলের ভয়াবহ ঘাটতি দেখা দেয় পুরো এলাকায়। শুধুই একটি ঐতিহাসিক ঘাঁটিতে শক্তিশালী অভিযান নয়, সেনা হতাহতের সংখ্যা, রসদ সংকট, আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা সব মিলিয়ে 4 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতে এই প্রথম বিজয়ের আত্মবিশ্বাস কি জিনিস তা উপলব্ধি করছে ইউক্রেন। কিয়েভের তাণ্ডবে আর নিরাপদ নয় রাজধানী মস্কো। І це не поодинокий випадок, це конкретна ціль і конкретний результат. দেখা যাচ্ছে দক্ষিণ পূর্ব দোনবাস অঞ্চলে কিয়েভ নিয়ন্ত্রিত অংশ দখল করা, উত্তর ও দক্ষিণ ইউক্রেনের কিছু এলাকায় সেনা উপস্থিতি বাড়ানো, এই সব অভিযানেই ব্যর্থ রাশিয়া। তাই আবারও শান্তি আলোচনা শুরু করতে চাইছেন প্রেসিডেন্ট পুতিন, যা ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ম্রিয়মাণ হয়ে গেছে। ক্রেমলিনের দাবি, 2022-এর ইস্তাম্বুল চুক্তির ভিত্তিতে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি করতে চায় রাশিয়া। যদিও কোনো বিশ্লেষক একে পুতিনের চাল হিসেবেও আখ্যা দিচ্ছেন। এমন প্রেক্ষাপটে ইউক্রেনকে $102 বিলিয়ন ঋণের প্রথম কিস্তি হস্তান্তরের ঘোষণা দিয়েছে ইইউ। এছাড়াও ইউক্রেন পুনর্গঠনে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি এবং পোল্যান্ডের একটি বিনিয়োগ তহবিলও তৈরি হচ্ছে। এর মাধ্যমে চলতি বছর 500 মিলিয়ন ইউরো সংগ্রহ করার লক্ষ্য নিয়েছে ইইউ। And with the Ukraine support loan, we will provide a further 90 billion euros over the next 2 years. That is why the reforms undertaken in the context of Ukraine's EU accession process are so important. এসব দোলাচলের মধ্যেই জার্মান রাডার নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সেরেছে ফ্লেমিঙ্গো ক্রুজ ক্ষেপণাস্ত্রের নির্মাতা ইউক্রেনের ফায়ার পয়েন্ট। ইউরোপের জন্য একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ করবে এই দুটি প্রতিষ্ঠান। চলতি বছরের শেষে এই ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টর তৈরির ঘোষণা দিয়েছে তারা। এদিকে রাশিয়ান কনসুলেট বন্ধ করে দেওয়ার জবাবে রোমানিয়ার সকল কনসাল জেনারেলকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে যে কোনো সময় যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে এমন আশঙ্কায় নেটোর ইস্টার্ন ফ্ল্যাঙ্ক বা পূর্বাঞ্চলীয় সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ভয়াবহ তাপপ্রবাহে ধুঁকছে ইউরোপের পর্যটন শিল্প। আগেভাগেই বন্ধ হচ্ছে প্যারিসের আইফেল টাওয়ার থেকে শুরু করে লুভর মিউজিয়াম। এতে মন খারাপ শত শত ইউরো খরচ করে ঘুরতে যাওয়া ভ্রমণ পিপাসীদের। অন্যদিকে প্রচণ্ড গরমে বেশি কষ্ট পাচ্ছে রাস্তায় থাকা ছিন্নমূল অভিবাসীরা। তৌহিদুর রহমানের প্রতিবেদন। হিটওয়েভের হটস্পট হয়ে উঠেছে ইউরোপ। 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠানামা করা তাপমাত্রার পারদে পড়ছে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি সহ ইউরোপের প্রায় সবকটি দেশ। বাড়ছে মৃত্যুর মিছিল।
রাস্তায় বসবাস করা অভিবাসীদের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে হানা দিয়েছে তীব্র গরম। সবচেয়ে বিপাকে পড়েছেন প্যারিসের রাস্তায় থাকা ছিন্নমূল অভিবাসীরা। সব মিলিয়ে তীব্র দাবদাহের হাত থেকে রক্ষায় হিমশিম খাচ্ছেন ইউরোপের কোটি কোটি মানুষ। দাবদাহে নেতিবাচক প্রভাব পড়েছে ফ্রান্স সহ বিভিন্ন দেশের পর্যটন ব্যবসায়। সময়ের অনেক আগেই আইফেল টাওয়ার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রাত 12টা 45 মিনিটের পরিবর্তে বিকেল 4টায় বন্ধ করে দেয়া হচ্ছে আকর্ষণীয় এই পর্যটন স্থানটি। They're very uncomfortable. We are actually going to leave a little early because it's too hot. We're going to leave Paris early. At 8:30, and we intended to go to the top floor, but we couldn't. শুধু আইফেল টাওয়ারই নয়, বিশ্বের সবচেয়ে দর্শক সমাগম হওয়া লুভর মিউজিয়ামও 2 ঘন্টা আগে স্থানীয় সময় বিকেল 4টায় বন্ধ করে দেয়া হচ্ছে। ফ্রান্সের এই জাদুঘরটি আগেভাগে বন্ধের সিদ্ধান্তটি কার্যকর থাকবে আগামী শনিবার পর্যন্ত। তবে বন্ধ না করে বরং বিকেল থেকে খুলে দিলে ভালো হয় বলে মনে করছেন বিদেশি পর্যটকরা। Like 12, for example, and closed until the 5, and then open it again so people can visit it in the evening when it's not that hot outside. A lot of things got shut down, so it was really disappointing. It's my first time ever on the European continent. তপ্ত আবহে ধুঁকছে বেলজিয়ামও। নির্ধারিত সময়ের আগেই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্রাসেলসের বিখ্যাত অ্যাটোমিয়াম স্থাপত্য। এতে করে হতাশ বিভিন্ন দেশ থেকে ঘুরতে যাওয়া ভ্রমণ পিপাসুরা। I came from all the way from Los Angeles, and here if we come, it's closed. I'm getting very sad. গরম আবহাওয়ায় ইউরোপের অন্যান্য দেশের পর্যটন ব্যবসায় ভাটা পড়লেও সুইজারল্যান্ডের সিনেমা হলগুলোর ব্যবসা বেশ চাঙা হয়ে উঠেছে। তাপমাত্রা থেকে স্বস্তি পেতে শীতাতপ নিয়ন্ত্রিত সিনেমা হলগুলোয় ভিড় বেড়েছে সিনেমা প্রেমীদের। অতিরিক্ত তাপপ্রবাহের মধ্যে যেন স্বস্তিদায়ক আশ্রয়স্থল হয়ে উঠেছে সিনেমা হলগুলো। Parce que ça nous permet non seulement de sortir pour arriver jusqu'au cinéma, d'avoir une salle climatisée, enfin pas. ইতালিতে ঘুরতে যাওয়া ভ্রমণ পিপাসুরাও চরম ভোগান্তির মুখোমুখি। রোম থেকে ভ্যাটিকান সিটি সব জায়গার পর্যটন শিল্পেই পড়েছে নেতিবাচক প্রভাব। 16টি শহরে জারি রয়েছে তাপমাত্রার সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। আর এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।